এই দুর্গাপূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে? কলকাতার একটা সাইডে, খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে একটা পূজা মণ্ডপে, একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গাকে বানাইছে। আর মা দুর্গার হাতে কি থাকে? একটা ত্রিশূল থাকে। হ্যাঁ, 3 মুখে একটা ত্রিশূল থাকে। তার পায়ের নিচে কে থাকে? অসুরের কিছু মূর্তি থাকে। আর ওই অসুরের মুখ আর কি, এই যে মুখ থাকে না, মুখমণ্ডল, এই মুখমণ্ডল আমাদের ডক্টর ইউনূস স্যারের, ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, হ্যাঁ, ওনাদের মুখমণ্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে, ওই যে ত্রিশূল দিয়া মারতেছে। এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই, ঠিক না ভাই? অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, এটা রিয়াকশন এদিকে হইতে পারে, কিন্তু না, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। কারণ কি জানেন? প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে, ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায়। আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা, ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর এই থিমটা তারা মাথায় নিছে। দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয়। এবারকার থিমের মধ্যে পড়ে গেল ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ আর ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে। এখন দেখেন এই দৃশ্যের রিয়াকশন দেওয়া যাবে না কেন? এই যে 3-4 বছর আগের ঘটনা, ওদের একটা থিম ছিল, এই দুর্গাপূজার একটা থিম ছিল কি জানেন? যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায় কে? বাপুজি, ওনাদের নেতাজি, ওনাদের জাতির পিতা গান্ধীজি, গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে, অসুরের মুক্তি বানাইছে। আর দুর্গা ওই যে ত্রিশূল নিয়া এইভাবে দাঁড়ায় রয়েছে। এরকম হয়েছে ভাই ঘটনা। কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইচা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন। কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইউনূসের উপরে, কার বেশি রাগ এটা মাথায় নিয়েন। মনে আছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প আর মোদিজি পাশাপাশি বসে ছিল, আর ওনাকে কোনো ভারতীয় একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, মানে ডোনাল্ড ট্রাম্পকে, বাংলাদেশে যে নতুন সরকার আসলো, নতুন বিপ্লব হইলো, এটা নিয়ে কিছু বলেন। তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল না যে এই ব্যাপারটা এই মোদিজি 1000 বছর যাবৎ গবেষণা করতেছে, ওনারে জিজ্ঞাসা করেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবে। মনে আছে আপনাদের? আসলেই কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকভাবেই অনেক কথা বলি, অনেকেই যে কুস্তিগির, উনি খালি বিজনেস ছাড়া কিছু বুঝে না। কিন্তু ভাই মনে রাখেন, আমেরিকার মতো দেশে 2 বার প্রেসিডেন্ট হওয়া 4টি কথা না, ঘিলু আছে ভাই, ঘিলু আছে। দেখেন একজন পরিচালকের যেমন একটা ইউনিট থাকে ছবি বানাইবার জন্য, ঠিক তেমনি একটা দেশ চালাইবার জন্য না একটা প্রেসিডেন্টেরও ইউনিট থাকে। ওই ইউনিট থেকে তো ওনার কানে কানে বইলা দিছে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে এটার পিছনে এই মোদি কারণ। কারণ মোদির চামচারা এই দেশ চালাইতো, এই বাংলাদেশটাকে ইন্ডিয়া একটা মার্কেট বানায় ফেলাইছে। এখানে 18 কোটি কাস্টমার আছে, দোকান খুইলা বসছে এই মোদিজি এবং তার সাঙ্গপাঙ্গরা। হ্যাঁ, মোদিজির আশেপাশে ওই যে মাদানি টাদানি আছে না কিছু, এই সব কিন্তু তাকে টাকা দেয় ভাই, টাকা দেয়। মোদি তাদের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নেয় তার দল চালাইবার জন্য। আর ওদের কি লাগাই দিয়েছিল বাংলাদেশের পিছনে, যে তুই কারেন্টের ব্যবসা কর, তুই এইটার ব্যবসা কর, তুই সেইটার ব্যবসা কর। মেয়ের ব্যবসাও করছে ভাই, মেয়েও পাচার করছে এই দেশ থেকে, জানেন না আপনারা? বহুত ঘটনা ঘটাইছে। এই মোদি যখন ক্ষমতায় আসে ভাই, হায় হায় হায়, তখন তো সবাই মোদিজি মোদিজি, যে একজন চাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, তার মানে এই দেশে গণতন্ত্র আছে, এটাই সবাই বলতো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো মানুষ যে লেখাপড়ারও দরকার আছে ভাই, জ্ঞানের দরকার আছে, স্কুল কলেজে যাওয়ার দরকার আছে ভাই, কবিতা লেখা যায় ভাই, কবিতা লেখা যায়, দেশত্ববোধক গান লেখা যায়, কম লেখাপড়া কইরা। কিন্তু কম লেখাপড়া কইরা চাঁদে রকেট পাঠাইতে তো পারবেন না, বুঝছেন না? লেখাপড়ার দাম আছে ভাই, সেই মূল্যটা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই মূল্যটা দেই নাই আমাদের ইউনূস স্যারকে। ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এমন পচাইছি এই টক শো গুলাতে। দেখেন আজকে এমন একটা অবস্থা, এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেখেন 50টার উপরে অডিও কল ফাঁস হয়েছে। খুব গুরুত্বপূর্ণ অডিও কল, কিন্তু এগুলো এআই দিয়ে তৈরি না, এগুলো আন্তর্জাতিক ভাবে পরীক্ষা নিরীক্ষা কইরাই ওই ট্রাইব্যুনালে জমা দিছে। এটা মনে রাখতে হবে, বিচারের রায় খুব সন্নিকটে। হ্যাঁ ভাই, এটা বুঝা ফেলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বুঝতেছে না, কিন্তু যে বুঝার সে বুঝা ফেলাইছে। হ্যাঁ, উনি বুঝা ফেলাইছে বলেই তো অস্থির হয়ে গেছে। আর উনির মধ্যে কে জানেন? 2 জন, মোদিজি আর শেখ হাসিনা। এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে। দেখেন খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে। সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা। হ্যাঁ ভাই, অনেক বড় ঘটনা ঘটাবে, যেটা এখন খাগড়াছড়িতে ঘটাইতেছে। ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে। 5 জন দায়ী, এই 5 জনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। দেখেন আমাদের এই পাহাড়ি ভাই বোনদের ওদের কি দাবি? ওরা কি বাংলাদেশি না? নিশ্চয়ই তো বাংলাদেশি, কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে।
পাহাড়ি ভাই বোনদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি। হ্যাঁ ভাই মনে রাখে, কিন্তু ওই যে যারা উচ্ছৃঙ্খল, যারা সন্ত্রাসী, যারা গুপ্ত গুপ্ত হ্যাঁ ওই যে বলছে না তারেক রহমান সাহেব, গুপ্ত স্বৈরাচার, হ্যাঁ অদৃশ্য শক্তি, এরপর আসলো গুপ্ত স্বৈরাচার। সবাইকে সাবধান হইতে বলছে না এই গুপ্ত স্বৈরাচারকে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে, বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে। দুই রকম ব্যাখ্যা তো দেওয়াই যায়, যে একটা হইতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি, এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলাম নিয়ে সবাই কথা বলতেছে। আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আরো তুঙ্গে চলে গেছে ভাই। জামাত ইসলাম এখন চাঙ্গা, হ্যাঁ চাঙ্গা। তাহলে কি এরা জায়গা উঠছে? এটাই কি স্বৈরাচারী শক্তি? না, এটা না ভাই। আমার যেটা মনে হয় কি জানেন, উনি আওয়ামী লীগকে টার্গেট করে বলছে এই কথাটা। হ্যাঁ ভাই দেখেন, উনার এই কথা পরপরই তো আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি, চারিদিকে মিছিল মিছিল মিছিল, আবার ওদিকে খাগড়াছড়িতে এইসব ঘটনা, এরপর আরো কিছু ঘটনা ঘটবে। কারণ টাকার ব্যাপার তো ভাই, ওই যে 4,500 কোটি টাকা খরচ করবে, টাকা ঢাইলা দিবে। কারণ কি জানেন, নির্বাচনের আগেই বিচারের একটা রায় আসতেছে। হ্যাঁ রায় চলে আসবে, অপরাধী ধরা পড়ুক না পড়ুক, অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু তো করার নাই, কিন্তু বিচার তো থাইমা থাকবে না, বিচারের রায় চলে আসবে। আর ওইটা বুঝতে পারছে বলেই ভাই এই অস্থিরতা চারিদিকে। আর এই অস্থিরতা বাড়াইবার জন্য এই দুর্গাপূজাকে ভাই কাজে লাগাবে। এই দুর্গাপূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে, কলকাতার একটা সাইডে, খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে একটা পূজা মণ্ডপে, একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গাকে বানাইছে। আর মা দুর্গার হাতে কি থাকে? একটা ত্রিশূল থাকে। হ্যাঁ 3 মুখে একটা ত্রিশূল থাকে। তার পায়ের নিচে কে থাকে? অসুরের কিছু মূর্তি থাকে। আর ওই অসুরের মুখ আর কি, যে মুখ থাকে না, মুখমণ্ডল, এই মুখমণ্ডল আমাদের ডক্টর ইউনূস স্যারের, ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, হ্যাঁ ওনাদের মুখমণ্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে, ওই যে ত্রিশূল দিয়া মারতেছে। এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই, ঠিক না ভাই? অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, এটা রিয়াকশন এদিকে হইতে পারে, কিন্তু না, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। কারণ কি জানেন, প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে, ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায়। আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা, ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর এই থিমটা তারা মাথায় নিছে। দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয়। এবারকার থিমের মধ্যে পড়ে গেল ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ আর ডক্টর ইউনূস। হ্যাঁ ডক্টর ইউনূস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে। এখন দেখেন এই দৃশ্যের রিয়াকশন দেওয়া যাবে না কেন? এই যে 3-4 বছর আগের ঘটনা, ওদের একটা থিম ছিল, এই দুর্গাপূজার একটা থিম ছিল কি জানেন, যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায় কে? বাপুজি, ওনাদের নেতাজি, ওনাদের জাতির পিতা গান্ধীজি, গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে, অসুরের মুক্তি বানাইছে। আর দুর্গা ওই যে ত্রিশূল নিয়া এইভাবে দাঁড়ায় রয়েছে। এরকম হয়েছে ভাই ঘটনা। কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইচা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন। কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইউনূসের উপরে, কার বেশি রাগ এটা মাথায় নিয়েন। আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাইর করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা, ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা। তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল, তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়ে নামো ঢাকায়, ওনার ছবি টবি নিয়ে এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুলে আমাকে দিবা, আমার সাথে যোগাযোগ আছে, আমি ডোনাল্ড ট্রাম্পকে দিব, বলছিল না ভাই? কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওইসব মাথায় নেয় নাই, উনাকে গনায় ধরে নাই ভাই, গনায় ধরে নাই। আরে মোদিকেই তো গনায় ধরতেছে না। দেখেন না ভারতে কি অস্থিরতা, লাদেখ, এই যে লাদেখে স্বাধীনতা চাইতেছে, ভারতের অনেক রাজ্যেতে ভাই অস্থিরতা। আর অস্থিরতা এত চরমে পড়ে গেছে, বিজয় থালাপাতি আয় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে। ওইখানে ওনার যে সমাবেশ ছিল, ওই সমাবেশে 39 জন পৃথিবী থেকে বিদায় নিছে। এর মধ্যে 17 জন হচ্ছে নারী আর 9 জন শিশু। ভাই চিন্তা করেন, এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাপাতির দায় আছে ভাই, ওনাকে দায় স্বীকার যাইতেই হবে। উনি ওই সমাবেশে আসছে 6 থেকে 7 ঘন্টা দেরি কইরা। মানুষ অস্থির হয়ে গেছে, পানির পিপাসায় ক্ষুধায় মানুষ অস্থির হয়ে গেছে। বিজয় থালাপাতি যখন আসছে 6 থেকে 7 ঘন্টায়, তখন ওনার ভক্তরা করছে কি সামনের দিকে আগে বাইরে আসছে। ওই যে মঞ্চ থাকে না, মঞ্চের চারিদিকে একটা ব্যারিকেড থাকে না, ওই ব্যারিকেড ভাঙ্গা সামনের দিকে আসছে। আর সামনের দিকে আসাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটছে। তার মানে কি দেখছেন, উনি যদি দেরি না করতে এই ঘটনাটা ঘটতো না। আর এই দেরি করা সুপারস্টারদের স্বভাব ভাই, আমাদের দেশে যে সুপারস্টার এও কিন্তু ভাই শুটিং এ 4 ঘন্টা 5 ঘন্টা দেরি করে আসে। দেরি করে না আসলে তোরা সুপারস্টারই হইতে পারে না। কিন্তু রাজনীতি তো এটা চলবে না থালাপাতি বিজয় সাহেব, সাবধান হয়ে যান, এই দায় আপনাকে নিতে হবে। আর আমাদের দেশের এই অস্থিরতার দায় আমরা তাদেরকে দিতেই পারি ভাই। হ্যাঁ তাদেরকে এই জন্য দিতে পারি কারণ তারেক রহমান সাহেব যে বলছে
গুপ্ত একটা স্বৈরাচার আবার জায়গায় উঠতে পারে। এই গুপ্ত স্বৈরাচার আমি ধৈর্যই নেবো উনি আওয়ামী লীগকে টার্গেট করে এই কথাটা বলছে, নিশ্চয়ই তাই না ভাই? কেন আমি ধৈর্য নেবো যে হ্যাঁ উনি জামাতকে বা শিবিরকে টার্গেট করে বলছে? না, আমি এই অ্যাঙ্গেলে যাব না, আমি যাব এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা বাইছা নিলে আমার একটাই কথা, সবাই মিলা তাইলে এক জায়গায় চলে আসেন। আপনারা তো বুঝতেই পারতেছেন গুপ্ত স্বৈরাচার তারা। এই গুপ্ত স্বৈরাচারদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন না ভাই। দেখেন বিচার ট্রাইব্যুনাল কতটা আগে চলে গেছে, 50 থেকে 60টা ভিডিও ক্লিপ এর মধ্যে ফাঁসি হয়েছে। তারপরও ভাই এই বিচারের রায় আসতেছে, কিন্তু কোন টক শোতে কোন বুদ্ধিজীবী বা কোন সিনিয়র সাংবাদিককে কি আপনারা বলতে শুনছেন যে এই বিচারের কাজটা খুব দ্রুত আগাইতেছে? বাহাবা দিছে? বাহাবা দেয় নাই। ওনারা জুলাইয়ের কথা ভুলেই তো গেছে, বাহাবা কি দিবে? বাহাবা দিতে গেলে যে জুলাই আবার সামনে চলে আসে, জুলাইকে সামনে আসতে দেওয়া যাবে না। তো জুলাই সামনে আসলে ভাই সবচেয়ে বড় প্রবলেম কি বলে ভিডিওটা শেষ করতেছি। দেখেন 71-এর জন্য দায়ী করা হয় জামাত ইসলামকে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল, পাকিস্তানিদের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল, তাই না? কিন্তু 24-এ আইসা আমরা যে অভ্যুত্থানটা করলাম কার বিরুদ্ধে? পাকিস্তানের না ভারতের? তার মানে কি জানেন? রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশটাকে আবার নতুন বাংলাদেশ বানাইছে এই 24-এ আইসা। রাজাকাররা ভাই তাদের ঋণ শোধ করে ফেলাইছে, তাদের সন্তানরা তো আমাদেরকে আবার মুক্তি আইনা দিছে 2024-এ। এটা আমার কথা না ভাই, সালাউদ্দিন সাহেব নিজেও বলছে, সালাউদ্দিন আহমেদ ওনার নিজের মুখের কথা আছে ভাই, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, উনি নিজে বলতেছে এটা নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশ যে জওয়ানরা আইনা দিছে, এই জওয়ানদের কাছে উনি কৃতজ্ঞতা জানাইতেছিল। তাহলে ওই কৃতজ্ঞতার জায়গা থেকে আপনারা সবাই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে স্বীকৃতি দিয়া নতুন সংবিধানে আইসা, নতুন বলতে একেবারেই নতুন না, পুরাতন এবং নতুন একসাথে যোগ কইরা নতুন একটা বাংলাদেশ গড়ে তোলেন। যদি এইদিকে না আগান, শুধু নির্বাচন করেন, তাহলে ভাই কিচ্ছু হবে না। তাহলে ভাই কেউ মাইনা নিবে না ভাই, কেউ মাইনা নিবে না। আবার বিপ্লব ঘটে যাবে ভাই, হ্যাঁ আবার বিপ্লব ঘটে যাবে। শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, সাবধানের মাইন নাই ভাই। পূজা শুরু হয়ে গেছে ভাই, এই পূজার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে যেভাবে নিছিলেন আপনারা রাজনীতি দলগুলা, সব রাজনীতি দলই নিছিল ভাই গত পূজাতে, কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাত ইসলামের। কিন্তু এবার আমরা দেখতে চাই ছাত্র শিবিরের ভূমিকা। ভাই নতুন একটা বাংলাদেশ যে গড়ে উঠবে তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। তাই আমার বিনীত নিবেদন, আপনারা আগে আসেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে পূজা হবে নিশ্চয়ই ছাত্র শিবির নজর রাখবে, ওনারাই সামনে আইসা পাহারা দিবে, এটা আমার বিশ্বাস। ইসলামে ভাই নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা ধর্মকে আপনার শ্রদ্ধা করতে হবে, সেই শ্রদ্ধা থেকে আমি এই কথাগুলো বলতেছি। ও আরেকটা মজার কথা দেখেন, আরেকটা মজার কথা বললাম, ভিডিওটা শেষ করি। আব্দুল্লাহ তাহের সাহেব আমেরিকাতে বলছে আমরা মুসলিম কান্ট্রিগুলা থেকে জাকাত আনবো। ভাই এই জাকাত তো হলো গরিবের হক, এই জাকাত গরিবের জন্য তো ভাই এই জাকাত আনতে চাইছে। এখন কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদ, কিছু নেতা, কিছু নেত্রী ওনারা বলতেছে আমরা কেন ভিক্ষা নিব, আমরা কি ভিক্ষুক? ভাই জাকাত কি ভিক্ষুকের জন্য? ও ভাই কি বলেন? জাকাত গরিবের হক, জাকাত গরিবের হক, গরিবের অধিকার। ভাই ব্রাদার আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইসলামিক কান্ট্রিগুলো কত ধনী, ওদের কাছে ভাই বস্তায় বস্তায় টাকা পড়ে রয়েছে জাকাতের। এই টাকা আইনা যদি আমাদের দেশের গরিবের মধ্যে দিয়া দেয় ভাই, তাদের একটা কর্মসংস্থান কইরা দেয়, অসুবিধা কি ভাই? একটা ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়ে এটা মাসে মাসে আবার ওই যে সুদ দিতে হয়, সে সুদে যাবে কেন? জাকাত সিস্টেমটা কি জানেন? যে টাকাটা আপনাকে দিব সেই টাকাটা ফেরত দিতে হবে না। তার মানে ওই লোকটাকে যদি 1 লাখ টাকা দিয়া দেয়, সে তো ভাই ব্যবসা বাণিজ্য কইরা সুদমুক্ত টাকা দিয়া তার পরিবার চালাইতে পারে। এই জন্য এটা বলছে। সবকিছুতে ভুল ধরেন না, আর এভাবে যদি সবকিছুতেই ভুল ধরতে থাকেন তাহলে কি হবে জানেন? মানুষের মধ্যে একটা অস্থিরতা দেখা দিবে, তারা ভাইবা নিবে বড় দুটা দলই তো ভাই এরকম, আমরা কোন দিকে যাবো? তাহলে আমরা দেখি না ভাই এই যে নতুন দল দাঁড়িপাল্লা, এদের কি একটু দেখি কেমন করে। এর মানে এই না, ভাইবেন না যে যারা জামাতকে পছন্দ করে তারা কট্টর মুসলিম। হ্যাঁ ভাই ওটা ভাইবেন না, কিন্তু আসলে কোনো উপায় নাই, আমার আর কোনো চয়েস নাই। এই চয়েস না থাকার কারণেই হয়তো আমি বাইচা নিতেছি যাদেরকে আপনারা মৌলবাদী বলেন, এই মৌলবাদীদের বাইচা নিতেছি, কারণ আমার হাতে তার কোনো উপায় নাই। কারণ গত 14 মাসে তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ আলোচনা করে না, সবাই বলে খালি নির্বাচন নির্বাচন, যার জন্য না মানুষের মধ্যে না জ্ঞান চলে আসছে, মানুষ বুঝা ফেলাইছে। কিছুই করার নাই, মাইনা নিতে হবে ভাই, মাইনা নিতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।